হাই, চলুন সময় নষ্ট না করে হাইব্রিড ফান্ড সম্বন্ধে জেনে নিই। সেবি এখানে 7টা ক্যাটাগরিতে হাইব্রিড ফান্ড ক্যাটাগরাইজ করেছে, যেখানে প্রথম যে নাম্বারটা আছে সেটা হচ্ছে কনজারভেটিভ হাইব্রিড ফান্ড। কনজারভেটিভ হাইব্রিড ফান্ড মিনস পার্সেন্টেজ অফ ইকুইটি অ্যালোকেশন 10 to 25% এবং ডেপ্ট অ্যালোকেশন 75 to 90%। তো কনজারভেটিভ হাইব্রিড কাদের জন্য? এটা হচ্ছে অ্যাভাব 60 ইয়ার্স ওল্ড বা মার্কেটের ভলাটিলিটি সে নিতে পারবে না, সেই পার্টিকুলার পার্সন যে কিনা খুব স্মল পোর্শন ইকুইটিতে এক্সপোজার চায়। এখানে ম্যাক্সিমাম পোর্শনটা ডেপ্ট ইনস্ট্রুমেন্টে থাকে 75 to 90%। তো ফান্ড ম্যানেজার কিছু স্মল পোর্শন ইকুইটি ইনভেস্টমেন্টে ভোলাটাইল মার্কেটে ইনভেস্ট করে 10 to 25% এবং 75 to 90% আপনার ডেপ্ট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে। যারা মান্থলি ইনকাম চান এবং ডেপ্ট ট্যাক্সেশনের মধ্যে আসতে চান তাদের জন্য ঠিক আছে এই ফান্ড। তো হাইব্রিড মিউচুয়াল ফান্ড ইনভেস্টিং প্রিডমিনেন্টলি ইন ডেপ্ট ইনস্ট্রুমেন্ট, মান্থলি যাদের ইনকাম চাই তারা কিন্তু কনজারভেটিভ হাইব্রিডে ফান্ডে কিন্তু আসতে পারে। মোটামুটি আপনার 9 to 10% রিটার্ন আপনি এখান থেকে এক্সপেক্ট করতে পারেন। এর পরের ক্যাটাগরি যেটা আসে সেটা হচ্ছে ব্যালেন্স হাইব্রিড ফান্ড। ব্যালেন্সড হাইব্রিড ফান্ড কী জিনিস? এখানে একটু এক্সপোজার ইন ইকুইটি একটু চেঞ্জ করে বাড়ানো হয়, 40 to 60% ইকুইটিতে ইনভেস্ট হয় এখানে, ডেপ্ট ইনস্ট্রুমেন্টে বাকি 40 to 60% থাকে। নো আরবিট্রাজ উড বি পারমিটেড ইন দিস স্কিম। এখানে কোনো আরবিট্রাজ পারমিট করা হয় না, কোনো অ্যালাউড করা হয় না। এখানে আপনাকে 40 to 60% ডেপ্ট আপনার কোথায় থাকবে? ইকুইটিতে, এবং 40 to 60% ডেপ্ট। তো ডেপ্ট ক্যাটাগরির মধ্যে এটা আসে এই ফান্ডটা। কনজারভেটিভ হাইব্রিডও কিন্তু ডেপ্ট ক্যাটাগরির মধ্যে আসে। দেখুন হাইব্রিড স্কিমের মধ্যে কিছু ইকুইটিতেও যায়, তো এটা কিন্তু ম্যাক্সিমাম ইকুইটিতে যেতে গেলে 65% মিনিমাম আপনার ইকুইটিতে এক্সপোজার থাকতে লাগে। তো এটা ব্যালেন্স হাইব্রিড ফান্ডও আপনারা যারা রিটায়ার্ড পার্সন তারা এটা নিতে পারেন, বাট এর থেকেও একটা ভালো ফান্ড আছে, সেটা আমি আসছি পরে। অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড। অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড কী বলছে? এখানে ইকুইটি অ্যান্ড ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্ট, এখানে আপনি টাকাটা রাখতে পারেন, যেখানে 65% to 80% অ্যাসেট অ্যালোকেশন ইকুইটিতে থাকবে। মিনিমাম 65%, ম্যাক্সিমাম 80%। 20 to 35% ক্যাপিটাল ইনভেস্টেড ইন উইল বি ইনভেস্টেড ইন ডেপ্ট ফান্ড। ওকে, তো এটা ইকুইটি ক্যাটাগরিতে আসে এবং এটা একটা বেস্ট ক্যাটাগরি ফান্ড, অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড। যারা কিছু পোর্শন, এটা হচ্ছে 40 অ্যাভাব 40 যাদের এজ, তারা এই ফান্ডে আসতে পারে। অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড, কোটাকের একটা ভালো অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড আছে যেটা কিনা ভালো মার্কেট আউটপারফর্ম করছে। আমি যা ফান্ড রেকমেন্ড করছি এটা কিন্তু আমি যা ফান্ড বলছি এটা কিন্তু রেকমেন্ডেশন নয়, এটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে আমি কিন্তু এক্সাম্পল স্বরূপ বলছি। হাইব্রিড স্কিম, এই হাইব্রিড স্কিমটাকে আমরা ইকুইটি ক্যাটাগরি ট্যাক্সেশনের মধ্যে আমরা রাখবো। ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, এটা কিন্তু খুব একটা ভালো ফান্ড। এই ফান্ডটা আপনি আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন, ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন অর ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। বাট এখানে সমস্যাটা হচ্ছে এখানে কিন্তু ফিক্সড এটা কত পার্সেন্ট টাকা ইকুইটিতে থাকবে, কত পার্সেন্ট ডেপ্টে থাকবে, তার কোনো ফিক্সড ক্যাটাগরাইজেশন নেই। এখানে সম্পূর্ণ ফান্ড ম্যানেজার যদি মনে করে 100% আপনার ইকুইটিতে রাখবে তাহলে সেটা রাখতে পারে, এবং 100% ডেপ্টে চলে যাবে সেটাও ফান্ড ম্যানেজারের চয়েস। সো সম্পূর্ণ এটা ম্যানেজ হয় অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডের মতো, ঠিক আছে? এটা মেনলি ম্যানেজড হয় অ্যাগ্রেসিভ, বাট ট্যাক্সেশন ডিপেন্ড করে অ্যাসেট অ্যালোকেশনের উপরে। অ্যাসেট অ্যালোকেশন 65% উপরে গেলে আপনার ইকুইটি ট্যাক্সেশন হয়, সেখানে শর্ট টার্ম লং টার্ম ক্যাপিটাল গেন উইদিন 1 ইয়ারের মধ্যে আসে। আর যদি ডেপ্টে চলে যায় তাহলে আপনার ওটা 3 ইয়ার্সের উপরে আপনার লং টার্ম শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ব্যাপারটা আসে। তো এটা সম্পূর্ণ ফান্ড ম্যানেজারের চয়েস, আমি কোথায় টাকাটা রাখবো। 100% আমি ইকুইটিতে থাকতে পারি, 100% ডেপ্টে থাকতে পারি। তো এটা যদি আপনি ফান্ড ম্যানেজারের উপরে বেট লাগাতে চান, যদি ফান্ড ম্যানেজারকে আপনি খুব ভালোভাবে ফিল করতে পারেন, এবং আপনি যদি সেই ঘোড়ার জকিতে যেরকম ইনভেস্ট করে মানুষ সেরকম যদি হয় যে ফান্ড ম্যানেজারের উপরে আমার ফুল বিলিভ আছে, তাহলে আপনি ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন আসতে পারেন এবং ইকুইটিতে ফোকাস ওরিয়েন্টেড ফান্ডে আসতে পারেন, এবং ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে আপনি আসতে পারেন। ওকে, তো এরপরে যে ক্যাটাগরি যেটা আছে সেটা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে মিনিমাম 10% আপনার প্রত্যেকটা অ্যাসেট ক্লাসে থাকতে হবে। অ্যাটলিস্ট 3 অ্যাসেট ক্লাসে মিনিমাম 10% ক্যাপিটাল থাকবে। ফরেন ইনভেস্টমেন্ট উইল বি কনসিডার্ড অ্যাজ সেপারেট অ্যাসেট ক্লাস, এবং আপনি যদি বাইরের দেশে কোনো ইনভেস্টমেন্ট এখানে করতে চান তাহলে সেপারেট অ্যাসেট ক্লাস হিসাবে এখানে কনসিডার করা হবে। তো এখানে এই স্কিমে এখানে মিনিমাম আপনার 3 ডিফারেন্ট অ্যাসেটে আপনাকে ইনভেস্ট করতে হবে। 3 ডিফারেন্ট অ্যাসেট মিনস কিছু পোর্শন আপনার ইকুইটিতে থাকবে, কিছু গোল্ডে থাকবে, কিছু ডেপ্টে থাকবে। তো মিনিমাম 10%। তো মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড আপনি আপনার জন্য কতটা কি সুইটেবল হবে সেটা এটা আপনাকে আপনার পোর্টফোলিও অনুযায়ী ভাবার বিষয় আছে, বাট জেনারেল ভিউ থেকে এই ফান্ডটা চুজ না করাই ভালো। এরপরে হচ্ছে আরবিট্রাজ ফান্ড। আরবিট্রাজ ফান্ড কী করে? এখানে অ্যাকচুয়ালি লিকুইড ফান্ডের মতো কাজ করে এটা, এবং মিনিমাম 65% ইন আরবিট্রাজ ইনভেস্টমেন্টে থাকে। কি বলছে? ইন স্কিম ফলোয়িং আরবিট্রাজ স্ট্র্যাটেজি মিনিমাম 60 ইনভেস্টমেন্ট ইন ইকুইটি অ্যান্ড ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্ট 65%।
স্কিম ইনভেস্টিং ইন আরবিট্রাজ অপরচুনিটি। আরবিট্রাজ অপরচুনিটি কী জিনিস? মনে করেন বিএসসি অ্যান্ড এনএসসি আমাদের দেশের যে স্টক এক্সচেঞ্জ, সেখানে ধরে নেওয়া যাক টাটা মোটরসের শেয়ার বিএসসিতে 750 টাকা রান করছে এবং এনএসসিতে 751 টাকা রান করছে, তো 1 টাকার একটা ডিফারেন্স আছে। তো এখানে আরবিট্রাজ অপরচুনিটি মানে এটাই, ফান্ড ম্যানেজার এই আরবিট্রাজটাকে এনজয় করে, সে 750 টাকায় বিএসসি থেকে কিনে 751 টাকায় এনএসসিতে সেল করে দেয়। এইভাবে বিভিন্ন দেশের উপরে যখন কারেন্সি আপ ডাউন হয়, সেখানেও আরবিট্রাজ অপরচুনিটি তৈরি হয় এবং সেই অনুযায়ী ফান্ড ম্যানেজার ইনভেস্টমেন্ট করে এবং সেই অনুযায়ী ফান্ড ম্যানেজার রিটার্ন তৈরি করে। বাট একটা মোটামুটি ক্যাটাগরি, লিকুইড ক্যাটাগরি ফান্ডের মতো এভারেজ 5-6%, 7% রিটার্ন আপনি ম্যাক্সিমাম 7.5% রিটার্ন এখান থেকে এক্সপেক্ট করতে পারেন। এভারেজ আপনি 7% ধরে চলুন। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ইকুইটি সেভিং ফান্ড। ইকুইটি সেভিং ফান্ড কী জিনিস? এখানে মিনিমাম 65% টাকা আপনার ইকুইটি অ্যান্ড ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে, মিনিমাম 65% investment in equity and equity related instrument, 65% of total asset, and minimum investment in debt instrument 10% of total asset। তো এটা হচ্ছে ইকুইটি সেভিং স্কিম। এটা এক ধরনের ডেট ফান্ডের ভেরি লো রিস্ক থাকে এখানে। ট্যাক্সেশন ইকুইটি অ্যান্ড ইকুইটি রিলেটেডে হচ্ছে ট্যাক্সেশন ইকুইটির মতো হাই রিস্ক থাকে, ইকুইটি রিলেটেড স্কিমের মতো ট্যাক্সেশন হয় এবং ডেট ইনস্ট্রুমেন্টে 10% থাকে এবং বাকিটা আরবিট্রাজ বা এই ধরনের স্কিমে চলে যায়। সো দিস আর দ্য হাইব্রিড ক্যাটাগরি ফান্ড। এরপরে যে এটা ক্যাটাগরি আসে সেটা হচ্ছে সলিউশন ওরিয়েন্টেড। এখানে রিটায়ারমেন্ট ফান্ড অ্যান্ড চিলড্রেন ফান্ড। আই এম নট গোয়িং টু রিকমেন্ড ইউ, বিকজ এই নামই আপনি যাবেন না, এই নাম থেকে কিন্তু আপনার ভিউজ একটা লক ইন পিরিয়ড তৈরি করে এবং আপনার এক্সপেন্স রেশিওটাও বেড়ে যায়। সুতরাং চিলড্রেন্স ফান্ড যদি আপনি বাচ্চার জন্য আপনি প্ল্যান করতে চান, তাহলে আপনি যে কোনো একটা স্মল ক্যাপ, মিড ক্যাপ বা একটা মাল্টি ক্যাপ বা হতে পারে একটা ফ্লেক্সি ক্যাপে চলে যান। বাট চিলড্রেন ফান্ড 5 ইয়ার লক ইন নিয়ে আপনার যাওয়ার দরকার নেই। রিটায়ারমেন্ট ফান্ডও সেম, আপনি যদি রিটায়ারমেন্ট ফান্ডে এই রিলেটেড কিছু করতে চান, তাহলে আপনি স্মল ক্যাপ, মিড ক্যাপ বা যে কোনো একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ডে আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন বা মাল্টি ক্যাপ ফান্ডে, যেখানে আপনার রিটায়ারমেন্ট অলরেডি ওখান থেকে এনজয় করা যাবে। এটা 5 বছরের লক ইনে যাওয়ার দরকার নেই। এরপরে হচ্ছে ইন্ডেক্স আদার স্কিমের মধ্যে ইন্ডেক্স বা ইটিএফ। এখানে 95% মিনিমাম ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটি অফ পার্টিকুলার ইন্ডেক্স, রেপ্লিকেট করে 95%। এটা অ্যাকচুয়ালি একটা বলতে পারেন যে একটা ইন্ডেক্সকে ট্র্যাক করে বা রেপ্লিকেট করে এবং এটা ইকুইটির মধ্যে আপনি কনসিডার করতে পারেন। এরপরে আসে ফান্ড অফ ফান্ড। যদি আপনি ওভারসিজ কোনো ফান্ড, ওভারসিজ বাইরের দেশে যদি ইনভেস্ট করতে চান, তাহলে আপনাকে ফান্ড অফ ফান্ড, সাপোজ মনে করুন আপনি ন্যাসড্যাক 100-এ ইনভেস্ট করতে চান, ইউএস মার্কেটের যে ইন্ডেক্স, সেখানে আপনাকে ওই ফান্ড অফ ফান্ড, একটা ফান্ডে ইনভেস্ট করতে হবে, যে কোনো একটা পার্টিকুলার ফান্ডে ইনভেস্ট করছে। সো এটা কিন্তু অনেক লেয়ার তৈরি হয় এখানে। ওই দেশের যে ফান্ড, ওখানে যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সে যে ইন্ডেক্স ক্যাটাগরির যে ফান্ড আছে, সেখানে আমাদের দেশের একটা ফান্ড বানিয়ে সেই ফান্ড ওখানে ইনভেস্ট করে। সো মিনিমাম ইনভেস্টমেন্ট ইন আন্ডারলাইং ফান্ড 95% অফ টোটাল অ্যাসেট। সো এটা আপনার যদি কোনো রকম ইউএস বা চায়নার কোনো মার্কেটকে যদি ট্র্যাক করা বা ইনভেস্ট করার ইচ্ছা থাকে, তাহলে আপনি ন্যাসডাক 100 যে ইটিএফ বা এই ধরনের যে ন্যাসডাক 100 ফান্ড অফ ফান্ড, এরকম যে ফান্ডগুলো আছে, S&P 500, এখানে আপনি ইনভেস্ট করতে পারেন। বাট এখানে একটা লক ইন আছে, দেশ মানে আমাদের দেশের একটা ম্যাক্সিমাম এত টাকা, $7 বিলিয়ন এমন কিছু একটা অ্যামাউন্ট আছে, এখনই আমি রিকল করতে পারছি না। বাট ওই লিমিটের পরে গিয়ে ফান্ড হাউসে নতুন টাকা নেওয়া বন্ধ হয়ে যায়। সুতরাং এখানে একটা লিমিটেশন সবসময় থাকে। তো আজকে এই ক্যাটাগরিগুলো আমরা জানলাম। এরপরে আমরা ন্যাপ কী জিনিস, অনেক কিছু বিষয়গুলো সেটা আলোচনা করবো। এটা ওভারঅল একটা ধারণা দিলাম, ইকুইটি ফান্ড কোথায় কত % টাকা রাখে, আপনার জন্য কোনটা সুইটেবল সেটা যাতে বুঝতে পারেন, তার জন্য এই ধারণাটা দিলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। কমেন্ট বক্সে আপনারা যেটা কোয়ারি করছেন, আশা করি অ্যান্সার পাচ্ছেন। যদি তারপরেও কোনো কোয়ারি থাকে, আমাকে পার্সোনালি আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, নাম্বারটা স্ক্রিনের মধ্যে আছে। বা আপনি যদি কোনো রকম কোনো প্ল্যানিং করতে চাইছেন, তাহলে আপনাকে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে, সেখান থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। নিয়ে তারপরে আপনাকে একটা কনফার্ম একটা সম্পূর্ণ একটা ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি হবে, তার বেসিসে আপনার ইনভেস্টমেন্টের কলটা নিতে হয়। এনিওয়ে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।